হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার। আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ ক্যান্টনমেন্ট নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এবং সেই পোস্ট নিয়ে মোটামুটি তোলপাড়। এখন সেই পোস্টের জবাবে আসলে জেনারেল ওয়াকার সাহেব বা সেনা সদর দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিটি আপনার নেত্র নিউজ নেত্র নিউজ প্রকাশ করেছে এবং সেই নেত্র নিউজের কি উঠে এসেছে বা কিভাবে সেই সেনা সদর দপ্তর থেকে তার পোস্টের জবাব দেওয়া হয়েছে সেটাই একটি সারমর্ম আকারে আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি। প্রথমে হাসনাত আবদুল্লাহ যে দাবি করেছিলেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে ডেকে নেওয়া হয়েছে সেনা সদর দপ্তরে, সেখানে এই নেত্র নিউজ যেটা রিপোর্ট করেছে যে সেনা সদর দপ্তর থেকে যে জবাবটা এসেছে, সেখানে সেনা সদর দপ্তর বলছে যে তাদেরকে ডেকে নিয়ে আসা হয় নাই, বরং তারাই দীর্ঘদিন যাবৎ সেনা প্রধানের সাথে দেখা করতে চেয়েছিলেন। তারা একটা নতুন রাজনৈতিক দল করতে চেয়েছিলেন, সেই আশীর্বাদ স্বরূপ তারা বা সৌজন্য সাক্ষাৎ যেটাকে বলা হয়, অথবা এই যে আপনার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা যেটা বলা হয় যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এগুলো নিয়ে কথা বলার জন্যই তারাই চেয়েছিলেন সেনা সদর দপ্তরে মানে ক্যান্টনমেন্টে আসতে, তাদেরকে ডেকে কেউ নিয়ে আসে নাই, এ ধরনের অভিযোগ তারা করেছেন বা তথ্য দিয়েছেন। কার সাথে বৈঠক হয়েছিল, যেটা হাসনাত আবদুল্লাহকে সাংবাদিকরা প্রশ্ন করার পরে তিনি এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে ক্যান্টনমেন্টের নাম তো আমি উল্লেখ করেছি। আসলে সেনা সদর দপ্তর এখানে স্পষ্ট করেছে যে ওই বৈঠকটা হয়েছিল আপনার সেনা প্রধানের সাথেই, সে 11 মার্চ বেলা 2:30 সেনা প্রধানের সাথেই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর বৈঠকটি হয়েছিল। এখন যেটা এসেছে যে আওয়ামী লীগের প্রশ্নে বা আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় ক্যান্টনমেন্ট, সেটার জবাব দিয়েছেন যে আসলে সেনা প্রধানের সাথে জেনারেল ওয়াকার সাহেবের সাথে তারা কথা বলেন, সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, সেনাবাহিনী ক্ষমতায় আছে এগুলো নিয়ে কথা বলেন। আলোচনার একটা পর্যায়ে আওয়ামী লীগের কথা আসে, যে নির্বাচন নিয়ে কথা আসে, সেখানে সেনাপ্রধান তিনি এমনটাই বলেছেন যে এখানে আওয়ামী লীগকে নির্বাচন আসলে সমস্যা কোথায়, অনেকগুলো বিরোধী দল যদি থাকে, ছোট ছোট বিরোধী দল যদি থাকে, তাহলে বিরোধী দলটা শক্তিশালী হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে এটা আন্তর্জাতিকভাবে নির্বাচনটা আপনার স্বীকৃতিপ্রাপ্ত হবে। তাতে কোনো মানে এইভাবে সেই সেনা সদর দপ্তরের রিপোর্টে উপস্থাপন করা হয়েছে, যেটা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তো আসলে দুইটা পক্ষ থেকে আসলে জানা উচিত, যে আসলে দুইটা পক্ষ থেকে জেনে তারপর আমাদের মন্তব্য করা উচিত, বা দুইটা পক্ষ থেকে জানলে আপনি হয়তো ঘটনার সত্যতা বুঝতে পারবেন যে কারা সত্য বলছে কারা মিথ্যে বলছে। এখন এই যে আপনার হাসনাত আবদুল্লাহ যে ফেসবুক পোস্টটি দিয়েছেন এবং এই সেনা সদর দপ্তর যে ইয়াগুলো দিয়েছেন বা তিনি যে জবাবগুলো দিয়েছেন, এখন তারা সেনা প্রধান এমনভাবে যে তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে, সেক্ষেত্রে তারা আসছে সৌজন্য সাক্ষাৎ করতে, তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে, এটা এখানেই তারা সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছেন। এখন যে জিনিসটা থেকে যায় আসলে সেটা থেকে যায় যে সজীব ভুঁইয়া যিনি একজন উপদেষ্টা, তিনি যে বক্তব্যগুলো ফাঁস করেছেন যে জেনারেল ওয়াকার সাহেব আপনার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তাকে আপনার প্রধান উপদেষ্টা হিসেবে তিনি মেনে নিতে পারেন নাই, বা তিনি বুকে পাথর চাপা দিয়ে সেই মেনে নিয়েছেন। তার মানে এখানে এটা কিন্তু সেই সেনাবাহিনী এবং সরকারের ভিতরে একটা সম্পর্কের অবনতি দেখা যায়, এবং সেটাকে আসলে এই যে দুইটা টানাপোড়েনের জায়গা, এখান থেকে একটা রাষ্ট্র কিভাবে চলবে বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এটাকে কীভাবে হ্যান্ডেল করবে, বা জেনারেল ওয়াকার যেহেতু এই জিনিসটা সত্য না মিথ্যা বা একটা তথ্য ফাঁস হয়ে গেছে, এটাকে কিভাবে আসলে কি করা যায় না। তো রাষ্ট্র তো আসলে দিন শেষে বাংলাদেশের জনগণ, একটা রাষ্ট্র কিভাবে চলবে, এটা যদি আসলে সরকার এবং সেনাপ্রধানের ভিতরে একটা সমঝোতা না থাকে, তাহলে কিন্তু এটা চরম বিপদের সম্মুখীন বা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তো সেই জিনিসটা কিন্তু থেকে গেছে, সেই জিনিসটা স্পষ্ট নয়। এখন এই অন্তত হাসনাত এবং এই যে আপনার সেনা সদর দপ্তরের যে দুইটা পোস্ট, এখান থেকে মানুষ মোটামুটি বিভিন্নভাবে বিভিন্ন কিছু ভাববে, চিন্তা করবে, কিন্তু
অনেকগুলো ডট তো পিছনে রয়ে গেছে, যেমন যে ডটগুলো আসলেই এই হাসনাতার ফেসবুক পোস্টের সাথে মিলে যায়, অথবা সেনাবাহিনী যে সেই আপনার সেনা সদর দপ্তরের যে বিবৃতি, সেই বিবৃতির সাথে যে সেনাবাহিনী যে আবার ক্ষমতাও দখল করে নাই, কারণ সেনাবাহিনীর হাতে তো অপশন ছিল, তারা তো চাইলে মার্শাল ল জারি করে নিয়ে ক্ষমতা দখল করতে পারতো, তারা কিন্তু সেই কাজটা করে নাই। তো সেক্ষেত্রে ক্ষমতার লোভ যে নেই বা ক্ষমতা যে দখল করবে না সেনাবাহিনী, এটা কিন্তু আমরা দেখতে পাই বা সুস্পষ্টভাবে দেখা যায়। কিন্তু আবার এই যে ভারতীয় যে প্রোপাগান্ডা বা সেনাবাহিনী মাঠে থাকার পরও বাংলাদেশ আইন শৃঙ্খলা আপনার কোনোভাবে উন্নতি হইতেছে না, ডেভিল হান্ট অপারেশন চালানোর পরও কোনো ডেভিলদের ধরা হইতেছে না, তার মানে সেনাবাহিনীও যে খুব মানে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এটাও কিন্তু মিলতেছে না। তো একদিকে সেনাবাহিনীর সাথে সরকারের যে টানাপোড়েনের যে একটা সম্পর্ক, সেই জিনিসটা কিন্তু আমরা পরিলক্ষিত আমাদের কাছে উল্লেখযোগ্য। এখন এই জায়গায় বা এই যে সংকটের জায়গা সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে যদি আসলে আপনার না করা যায়, উত্তরণ না করা যায়, সেটা কিন্তু একটা দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে একটা আঘাত আনতে পারে। যেটা আপনারা জানেন যে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে তুলসী গাবার্ড তিনি কিছুদিন আগে যে বাংলাদেশকে নিয়ে একটা বিবৃতি দিয়েছেন, তারপর ভারত তো সবসময় লেগে পড়ে আছে যে কোনোভাবে বাংলাদেশকে বিপদের সম্মুখীন করবে তারা। তো সেই জায়গা থেকে আমাদের রাষ্ট্রের ভিতরে যদি এরকম সরকার এবং সেনাবাহিনীর ভিতরে ভাঙন থাকে, তাহলে তো আসলে আমরা এগোতে পারবো না, এবং ভারতের ষড়যন্ত্র আমরা কীভাবে মোকাবেলা করব। তো দলমত নির্বিশেষে আসলে আমাদের সবারই উচিত রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে একটা ঐক্যমত পোষণ করে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত পোষণ করে, এবং এই যে সেনাবাহিনী এবং সরকারের ভিতরে যে কোনোভাবে যে কোনো স্বার্থকে বিসর্জন দিয়ে, এমনকি ব্যক্তিগত স্বার্থ থাকলে সেটাকে বিসর্জন দিয়ে হলেও ঐক্যবদ্ধ হয়ে তারপর দেশটাকে একটি নির্বাচনের দিকে ধাবিত করা, সংস্কার সম্পন্ন করে তারপর একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কীভাবে ফিরে আসতে পারি বা একটা গণতান্ত্রিক সরকার কীভাবে গঠন করতে পারি, সেই দিকে এগিয়ে আসা। নয়তো এই রাষ্ট্রের বিপদ মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বিপদ।